দ্য ওপেন উইন্ডো বাই সাকি পরবর্তী অংশ। এতদূর পর্যন্ত আমরা দেখেছি মিস্টার ফাম্পটন নাটল, যিনি কিনা নার্ভাসনেসের সমস্যায় ভুগছিলেন, তিনি আরবান এরিয়া ছেড়ে রুরাল এরিয়াতে আসেন যাতে এই পরিবেশে থাকলে তার এই অসুস্থতাটা সেরে ওঠে, এবং তার সিস্টারের বলা মতো তিনি সেখানে মিসেস স্যাপলেটনের বাড়ি যান, যেখানে কিনা তার ভাইজি, মিসেস স্যাপলেটনের ভাইজি ভেরার সাথে তার প্রথমে কথোপকথন শুরু হয়, কারণ মিসেস স্যাপলেটন কিছু কাজে ব্যস্ত ছিলেন। তো ভেরা তাকে জানায় 3 বছর আগে আজকের দিনে মিসেস স্যাপলেটনের সাথে মানে তার আন্টের সাথে একটা ট্র্যাজিক ইনসিডেন্ট ঘটে। তার হাজব্যান্ড এবং তার 2 ভাই শিকারে গিয়েছিল, তারা আজ পর্যন্ত ফেরেনি, তাদের বডিটাও পাওয়া যায়নি। এই ট্র্যাজিক ইনসিডেন্টের ফলে তাদের বাড়িতে অনেকটা শোকের ছায়া নেমে এসেছে, এবং এই জন্যে ওই জানালাটি খোলা থাকে যাতে করে কখনো না কখনো তার আন্টের মনে হয় তারা ওই জানালা দিয়ে ফিরে আসবে। এবং ভেরা এটাও জানায় যে মাঝে মাঝে সন্ধ্যের দিকে ওই খোলা জানালার দিকে তাকালে তার কেমন একটা ভয় ভয় করে, যেন মনে হয় এখনই তারা সবাই ওই জানালাটা দিয়ে ফিরছে। ফলে এই সমস্ত কিছু শোনার পরে মিস্টার ফাম্পটন একটু অস্বস্তি বোধ করেন, এবং সেই মুহূর্তে মিসেস স্যাপলেটন সেই রুমে প্রবেশ করাতে তিনি একটু স্বস্তি পান, এবং মিসেস স্যাপলেটনও ঢুকে সেই মুহূর্তে যেন ভেরার বলা কথাগুলোকে তিনিও যেন কনফার্ম করে দেন। ফলে মিস্টার নাটেলও কনফার্ম হয়ে যে হ্যাঁ সত্যিকারেরই এই ধরনের একটা ঘটনাই ফ্যামিলিতে হয়েছে, কারণ মিসেস স্যাপলেটন রুমে ঢুকেই বলে যে জানালাটা খোলা আছে, আপনার অসুবিধে নেই তো, কারণ আমার ভাইয়েরা এবং আমার হাজবেন্ড স্নাইপ বার্ড শুটিং এ গিয়েছে, তারা ফিরে আসবে এই জানালা দিয়ে, কারণ দরজা দিয়ে এলে তাদের ওই কাদা মাখা জামা কাপড়গুলো থেকে কাদা লেগে যাবে কার্পেটে, তাই আমি বলেছি ডিরেক্টলি এই জানালা দিয়েই রুমে ঢুকে যেতে। তো তিনিও এটা অ্যাক্সিডেন্টালি কনফার্ম করে দেন যে হ্যাঁ এরকম একটা ইনসিডেন্ট হয়েছে যে তারা গিয়েছিল শিকারে, এবং ফাম্পটন নাটেল ভাবতে থাকেন হয়তো সেই ট্র্যাজিক ইনসিডেন্টের প্রকোপ এতটাই মিসেস স্যাপলেটনের উপরে রয়েছে যে তিনি হয়তো সেই ঘোর থেকে বেরোতে পারেননি, তাই তিনি ভুল বকছেন। এরপর থেকে দেখো, সি র্যাটেলড অন চেয়ারফুলি অ্যাবাউট দ্য শুটিং অ্যান্ড দ্য স্কারসিটি অফ বার্ডস অ্যান্ড দ্য প্রসপেক্টস অফ ডাক ইন উইন্টার। তো সি বলতে এখানে মিসেস স্যাপলেটনের কথা বলা হয়েছে। শি র্যাটেলড অন চেয়ারফুলি, র্যাটেলড অন মানে বকবক করা, বিড়বিড় করা, মানে প্রায় তার কথাগুলো যেগুলো সে বলছিল প্রায় চেয়ারফুলি, খুব আনন্দ ভরে উৎসুক ভরে সে বলেই চলেছে। কি সম্পর্কে? অ্যাবাউট দ্য শুটিং অ্যান্ড দ্য স্কারসিটি অফ বার্ড। শুটিং মানে শিকার, হান্টিং, অ্যান্ড দ্য স্কারসিটি হচ্ছে অ্যাকিউট শর্টেজ মানে কমতি বা অভাব, কিসের না বার্ডসের। তাহলে এই যে পাখি কমে যাচ্ছে, শিকার, এই সব নিয়ে তিনি কথা বলতে থাকেন। অ্যান্ড দ্য প্রসপেক্টস মানে হচ্ছে পসিবিলিটিস অফ ডাক ইন উইন্টার, এবং শীতকালে যেখানে আগে আগে অনেক ডাক দেখা দিত, এখন তো পসিবিলিটিস সেরকম নেই উইন্টারে ডাকের। এই সমস্ত কিছু নিয়ে মিসেস স্যাপলেটন মিস্টার ফাম্পটনকে বলেই চলেছেন, র্যাটেলড অন চেয়ারফুলি। টু ফাম্পটন ইট ইজ অল পিওরলি হরিবল, যেগুলো কিনা ফাম্পটনের, মিস্টার ফাম্পটনের শুনতে খুব হরিবল লাগছে, উনি এগুলো পছন্দ করছে না, ওনার ভালো লাগছে না এই সমস্ত কথাবার্তা। হি মেড আ ডেসপারেট বাট অনলি পার্শিয়ালি সাকসেসফুল এফর্ট to turn the talk onto a less ghastly topic. He was conscious that his hostess was giving him only a fragment of her attention, and her eyes were constantly straying past him to the open window and the lawn beyond. কি বলেছে? But only partially successful effort to turn the talk to a less ghastly topic. তো তিনি যথেষ্টই চেষ্টা করেছিলেন, একদম ডেসপারেট হয়ে তিনি চেষ্টা করেছিলেন যাতে এই টপিকটা চেঞ্জ করা যায়, কিন্তু তার চেষ্টার খুব কম অংশই সফল হয়েছে এই টপিকটাকে অন্য একটা টপিকে চেঞ্জ করে একটা লেস ঘাসলি টপিকে নিয়ে যেতে। ঘাসলি মানে ভয়ঙ্কর। তো তিনি যথেষ্ট চেষ্টা করেছিলেন, তিনি ডেসপারেট হয়ে উঠেছিলেন, প্রচুর চেষ্টা করেছিলেন এই টপিকটা চেঞ্জ করার, কিন্তু ওই চেষ্টার শুধুমাত্র কিছুটা অংশই সফল হয়েছিল এই কথাবার্তাগুলোকে একটা লেস ঘাসলি মানে একটা কম ভয়ঙ্কর টপিকে নিয়ে যাওয়ার। কারণ তার কাছে যখন বারবার বলা হচ্ছে ওরা ফিরে আসবে, ওরা শুটিংয়ে গিয়েছে, মিস্টার ফাম্পটন কি ভাবছেন? ওরা তো মৃত ব্যক্তি, ওদেরকে নিয়ে বারবার কথা বলছে, মানে মিসেস স্যাপলেটন হয়তো গভীর শোকে আচ্ছন্ন তাই বলছেন, এবং ওই যে মানুষগুলো যারা অলরেডি মারা গিয়েছে তাদেরকে নিয়ে কথা বলা, ফলে মিস্টার ফাম্পটনের নার্ভের সমস্যা আরোই বাড়ছে, তাই উনি ভয় পাচ্ছেন, ওনার অস্বস্তি বোধ হচ্ছে, উনি মোটেও পছন্দ করছেন না, তাই তিনি এই ভয়ঙ্কর টকিংটাকে চেঞ্জ করে অন্য একটা টপিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু তিনি পুরোপুরি সফল হতে পারেননি। কারণ he was conscious that his hostess, কারণ তিনি একদমই জানতেন যে তার হোস্টেস মানে অতিথিদেরকে যারা সেবা করে, মানে যারা অতিথি আপ্যায়ন করে, তো তার যে হোস্টেস মানে যার বাড়িতে তিনি এসেছেন, তো তিনি কমপ্লিটলি বা তিনি কনসিয়াস ছিলেন এই বিষয়ে যে তার যে হোস্টেস ওয়াজ গিভিং হিম অনলি আ ফ্র্যাগমেন্ট অফ হার অ্যাটেনশন। ফ্র্যাগমেন্ট মানে হচ্ছে পার্ট, মানে খুব কম অংশ তার অ্যাটেনশনের, তার মনোযোগের খুব কম অংশই তাকে সে দিচ্ছে। মানে মিসেস স্যাপলেটন মিস্টার ফাম্পটনের কথাতে খুব
কম মনোযোগ দিচ্ছেন এটা মিস্টার ফাম্পটন ভালোভাবেই বুঝে গেছেন। অ্যান্ড হার আইজ ওয়ার কনস্ট্যান্টলি স্ট্রেইং মানে হচ্ছে একদৃষ্টিতে তাকিয়ে থাকা, এবং তার বলতে এখানে মিসেস স্যাপলেটনের চোখগুলো কনস্ট্যান্টলি স্ট্রেইং পাস্ট হিম মানে তাকে অতিক্রম করে, কারণ মিস্টার ফাম্পটনের পেছনেই ওই উইন্ডোটা ওপেন করা রয়েছে, তাই তার সামনে যখন মিসেস স্যাপলেটন বসেছিল ওনার চোখটা কনস্ট্যান্টলি তাকে পের করে তার পেছনে ওই খোলা জানালাটার দিকে ছিল, যেই জানালাটার সামনে একটা লন রয়েছে। এটাই এখানে বলা হয়েছে যে তিনি যখন টপিকটা চেঞ্জ করে একটা লেস ঘাসলিস টপিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তখন তিনি এটা ভালোভাবে বুঝতে পারছিলেন যে তার হোস্টেস তার কথায় খুব একটা মনোযোগ দিচ্ছে না, বরং তার পেছনে ওই উইন্ডোটা যার সামনে লন রয়েছে সেই উইন্ডোটার দিকে তিনি তাকিয়ে রয়েছেন। It was certainly an unfortunate coincidence that he should have paid his visit on this tragic anniversary. তো it was certainly an unfortunate coincidence. এটা অবশ্যই নিশ্চিতভাবেই এটা একটা আনফরচুনেট, দুর্ভাগ্যবশত, এটা নিশ্চিতভাবেই certainly মানে নিশ্চিতভাবে, আনফরচুনেট দুর্ভাগ্যবশত, কোইন্সিডেন্স একই দিনে ঘটেছে। দুর্ভাগ্যবশত তিনি মনে মনে করছেন আজকের দিনেই তাকে আসতে হলো, যেই দিনে এই ধরনের একটা ট্র্যাজিক ইনসিডেন্ট, ট্র্যাজিক অ্যানিভার্সারি মানে আজকের দিনেই তো এই ধরনের একটা ট্র্যাজিক ইনসিডেন্ট হয়েছিল 3 বছর আগে এই বাড়িতে, তাহলে তাকেও দুর্ভাগ্যবশত আজকের দিনেই আসতে হলো। তিনি নিজেকে বলছেন যে দুর্ভাগ্যবশত আমি আজকের দিনেই এসে পৌঁছলাম। The doctors agree in ordering me complete rest, an absence of mental excitement, and avoidance of anything in the nature of violent physical exercise, announced Frampton, who labored under the tolerably widespread delusion that total strangers and chance acquaintances are hungry for the least detail of one's ailments and infirmities, their cause and cure. তো কি বলেছে দেখো, the doctors agree in ordering me, ডক্টররাও এটাতে সম্মতি জানিয়েছে বা ডক্টররাও আমাকে অর্ডার করেছে কমপ্লিট রেস্টের, একদম সম্পূর্ণ রেস্ট নিতে। তাহলে মিস্টার ফাম্পটন মিসেস স্যাপলেটনকে বলছে ডক্টর আমাকে অর্ডার করেছে কমপ্লিট রেস্ট নিতে, অ্যান অ্যাবসেন্স অফ মেন্টাল এক্সাইটমেন্ট, এবং মেন্টালি এমন কিছু না করতে যেটা থ্রু মানে চট করে আমি এক্সাইটেড হয়ে যাব এমন কিছু না করতে, অ্যান্ড অ্যাভয়েডেন্স অফ এনিথিং ইন দ্য নেচার অফ ভায়োলেন্ট ফিজিক্যাল এক্সারসাইজ, এবং ভায়োলেন্ট ফিজিক্যাল এক্সারসাইজ মানে এমন কিছু ফিজিক্যাল এক্সারসাইজ, এমন কিছু কাজবাজ না করে ফেলি যাতে হুট করে আমি এক্সাইটেড হয়ে যাই, মানে হঠাৎ করে আমি এমন ভায়োলেন্ট ফিজিক্যাল এক্সারসাইজ মানে হঠাৎ করে আমি এমন কোনো কাজ, ন্যাচারালি এমন কোনো কাজ যাতে না করে ফেলি যাতে আমার হঠাৎ করেই এক্সাইটমেন্ট ফিল হয় এবং আমার নার্ভের সমস্যা আবার শুরু হয়। ডক্টর আমাকে এই সমস্ত কিছু করতে না বলেছেন, অ্যানাউন্সড ফাম্পটন। কে বলল? ফাম্পটন বলল। হু লেবার্ড আন্ডার দ্য টলারেবলি ওয়াইড স্প্রেড ডিলিউশন, যে কিনা লাবোর্ড মানে পরিশ্রম করা, আন্ডার দ্য টলারেবলি ওয়াইড স্প্রেড ডিলিউশন, ডিলিউশন মানে হচ্ছে ফলস ইমপ্রেশন টু বিলিভ মানে যেটা বিশ্বাস করা যায় না এমন ইমপ্রেশন, দ্যাট টোটাল স্ট্রেঞ্জার্স যে একদমই যারা অজানা, যাদেরকে আমরা চিনি না, স্ট্রেঞ্জার্স যারা, অ্যান্ড চান্স অ্যাকুইন্টেন্সেস, চান্স অ্যাকুইন্টেন্সেস মানে যাদেরকে আমরা একটু আধটু চিনি, মানে হয়তো একটু আধটু যাদেরকে চিনি, আর হাংরি মানে তাদের ইচ্ছে থাকে, হাংরি মানে ক্ষুধার্ত, এখানে তারা জানতে ইচ্ছুক এমন কিছু বলতে চেয়েছে। ফর দ্য লিস্ট ডিটেইল অফ ওয়ানস এইলমেন্ট অ্যান্ড ইনফার্মিটিস, এইলমেন্ট অ্যান্ড ইনফার্মিটিস মানে হচ্ছে কমপ্লেন্টস অফ সিকনেস, মানে কারো কোনো অসুস্থতা রয়েছে, সেই অসুস্থতার কজ, কারণ, অ্যান্ড কিওর তার সমাধান বা তার সেরে ওঠার উপায়, এই সমস্ত সম্পর্কে কোনো অজানা ব্যক্তি বা যাদেরকে আমরা খুব কম চিনি এরকম ব্যক্তি খুব কমই জানতে আগ্রহ প্রকাশ করে, যেটা তিনি বুঝতে পারছিলেন। তাহলে বলা হয়েছে যে তিনি যখন বললেন মিসেস স্যাপলেটনকে যে ডক্টর আমাকে কমপ্লিট রেস্ট নিতে বলেছে, এমন কিছু এক্সাইটমেন্ট যেটা আমার নার্ভকে এক্সাইটেড করে তুলবে সেরকম পরিবেশের যেন অ্যাবসেন্স থাকে, সেরকম পরিবেশে আমাকে থাকতে বলেছে, এবং কোনো ভায়োলেন্ট ফিজিক্যাল এক্সারসাইজ মানে যে কোনো ধরনের কাজ যেটা আমার ওই মেন্টাল এক্সাইটমেন্টকে বাড়িয়ে তুলবে, এরকম সমস্ত কিছু কাজ অ্যাভয়েড করতে বলেছে, এরকম কোনো কথা শুনতে বারণ করেছে, এরকম কোনো কথা বলতে বারণ করেছে, এরকম কোনো পরিবেশে থাকতে বারণ করেছে, মানে ওভারঅল এমন কোনো কিছুই করতে না বলেছে যেটা থ্রু আমার মধ্যে এক্সাইটমেন্ট ফিল হবে, এটা তিনি বলছিলেন মিসেস স্যাপলেটনকে। এবং তখন তিনি যথেষ্টভাবে এটাও বুঝতে পারছিলেন যে যাদেরকে আমরা কম চিনি বা একদম চিনিই না, যারা টোটাল স্ট্রেঞ্জার্স, তারা কিন্তু আমাদের মধ্যে কোনো রোগ হয়েছে, যদি আমাদের কোনো রোগ হলে সেই রোগের কারণ, সেই রোগের সমস্ত কিছু এবং তার উপায়, সেরে ওঠার উপায়, এই সমস্ত কিছু ডিটেলস জানার পক্ষে তারা একদমই ইন্টারেস্টেড হবে না, এটা তিনি ভালোভাবেই বুঝতে পারছিলেন মিসেস স্যাপলেটনের রিয়াকশন দেখে। কারণ মিসেস
স্যাপলেটন তো তার কথায় বেশি মনোযোগ না দিয়ে ওই খোলা জানালার দিকে তাকিয়ে আছে এবং কখন তার ভাই এবং তার হাজবেন্ড ফিরে আসবে সেই অপেক্ষায় আছে, তার কথার দিকে কোনো পাত্তাই দিচ্ছে না। তাই উনি এই কথাটা এখানে মেনশন করলেন। অন দ্য ম্যাটার অফ ডায়েট দে আর নট সো মাচ ইন এগ্রিমেন্ট, হি কন্টিনিউড। তথাপি তিনি মানে মিস্টার ফাম্পটন বলে চললেন যে অন দ্য ম্যাটার অফ ডায়েট, কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে দে আর নট সো মাচ ইন এগ্রিমেন্ট, মানে আমার যা খাওয়া দাওয়ার অভ্যেস এবং তারা আমাকে যা যা সাজেস্ট করেছে সেই ম্যাটারগুলো একটু আলাদা। এইভাবে তিনি বলতে থাকলেন। নো, সেড মিসেস স্যাপলেটন ইন এ ভয়েস হুইচ অনলি রিপ্লেসড আ ইয়ার্ন অ্যাট দ্য লাস্ট মোমেন্ট। না, সেড মিসেস স্যাপলেটন বললেন ইন আ ভয়েস, এমন ভাবে হুইচ অনলি রিপ্লেস, যেটা কিনা একমাত্র রিপ্লেস করেছিল আ ইয়ার্ন, একটা হাইকে, অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, লাস্ট মুহূর্তে। মানে মিসেস স্যাপলেটন প্রথম কথা তো তিনি মিস্টার ফাম্পটন নাটেলের কথাগুলো খুব একটা মনোযোগ সহকারে শুনছিলেন না। তিনি তো ব্যস্ত আছেন ওই জানালার দিকে তাকিয়ে থাকতে, কখন ওরা আসবে ফিরে সেই দিকে ভাবছিলেন তিনি। তাই মিস্টার ফাম্পটনের বলা কথাগুলোতে তিনি একদমই মনোযোগ দিচ্ছিলেন না এবং মাঝে মাঝে তিনি জাস্ট কেয়ারলেসলি সেই কথাগুলোতে মনোযোগ দিচ্ছিলেন পার্টে পার্টে। তাই যখন বললেন মিস্টার ফাম্পটন নাটেল যে ডায়েটের ব্যাপারে কিন্তু ডক্টরের চার্ট এবং আমার যে খাদ্যাভ্যাস সেটার মধ্যে কোনো এগ্রিমেন্ট নেই, মানে সেটা একটু আলাদা টাইপের, এবং এগুলো শোনার সময় মিসেস স্যাপলেটন এতটাই অমনোযোগী ছিলেন যে তিনি লাস্ট মুহূর্তে না এরকম একটা কথা বললেন এবং যে কথাটার শেষের দিকে প্রায় একটা হাই তুলে তিনি কথাটাকে শেষ করলেন। মানে তিনি এতটাই অমনোযোগী সেটাই বোঝাতে চাইলেন। দেন শি সাডেনলি ব্রাইটেন ইনটু অ্যালার্ট অ্যাটেনশন। তারপরে হঠাৎ করেই তিনি যেন অ্যালার্ট হয়ে গেলেন, মানে হঠাৎ করেই তিনি যেন একটু মনোযোগী হয়ে গেলেন কোনো কিছুর দিকে। তো কোন দিকে সেই মনোযোগটা হঠাৎ করে ফিরে এলো দেখো, এটা কিন্তু সেই ফাম্পটনের কথাবার্তাতে মনোযোগটা ফিরে এলো তা কিন্তু নয়। তাহলে বাট নট টু হোয়াট ফাম্পটন ওয়াজ সেইং, কিন্তু এমন নয় যে ফাম্পটন যা বলছিল সেটাতে তার মনোযোগটা হঠাৎ করে ফিরে এলো। তাহলে কোন দিকে ফিরে এলো? হেয়ার দে আর অ্যাট লাস্ট, হি ক্রাইড। তিনি চিৎকার করে বলে উঠলেন, এই তো শেষমেশ এসে পৌঁছেছে তারা। জাস্ট ইন টাইম ফর টি, একদমই ঠিক সময় এসেছো, চায়ের সময়। অ্যান্ড ডোন্ট দে লুক অ্যাজ ইফ দে ওয়্যার মাডি আপ টু দ্য আইস, এবং দেখো তাদেরকে কি লাগছে না যে তারা যেন পুরো চোখ পর্যন্ত কাদায় ঘাটা হয়ে এসেছে। ফাম্পটন শিভার্ড স্লাইটলি অ্যান্ড টার্ন টুয়ার্ডস দ্য নিজ উইথ আ লুক ইন্টেন্ডেড টু কনভে সিম্প্যাথেটিক কম্প্রিহেনশন। তাহলে ভাবো, যখন মিস্টার ফাম্পটন নাটেল তার কথাগুলো, তার অসুস্থতার কথাগুলো বলছিলেন, তখন মিসেস স্যাপলেটন এতটাই অমনোযোগ দিয়ে ওটা শুনছিলেন যে তিনি মাঝে মাঝে এক একটা কমেন্ট করছিলেন, আবার তার শেষে এমনভাবে হাই তুলছিলেন যেটা দেখে বোঝাই যাচ্ছিল যে তিনি এতটাই অমনোযোগী। কিন্তু হঠাৎ করে তিনি বলে বসলেন যে শেষমেশ এই তো এসেছে, চায়ের সময় হয়ে গেছে। এবং দেখো তোমাদেরকে দেখে মনে হচ্ছে পুরো চোখ পর্যন্ত কাদা মেখে এসছো, তাই নয় কি? তো এই জিনিসটার প্রতি তিনি আকৃষ্ট হয়েছিলেন, মানে তার ভাই এবং তার হাজবেন্ড, তার দুই ভাই এবং হাজবেন্ড ফিরে এসছে শুটিং থেকে, সেটার প্রতি তিনি মনোযোগী হয়েছিলেন। তিনি কিন্তু ফাম্পটন নাটেল যে কথাগুলো বলছিলেন সেটার প্রতি মনোযোগ হননি। এই অবস্থায় ফাম্পটন নাটেল তো সিভার্ড স্লাইটলি, একদম কেঁপে গিয়েছিল, অ্যান্ড টার্ন টুয়ার্ডস দ্য নিজ, এবং মিসেস স্যাপলেটনের ভাইজির দিকে ঘুরলো, উইথ আ লুক ইন্টেন্ডেড টু কনভে সিম্প্যাথেটিক কম্প্রিহেনশন। সিম্প্যাথেটিক কম্প্রিহেনশন মানে হচ্ছে শোয়িং সিম্প্যাথি, মানে কাউকে সিম্প্যাথি দেখানো। তাহলে সেই অবস্থায় তিনি যখন মিসেস স্যাপলেটনের মুখ থেকে শুনলেন এই তো এসে গিয়েছে, তিনি তো আর কারো দিকে না তাকিয়ে মিসেস স্যাপলেটনের ভাইজির দিকে তাকালেন এবং একটা সিম্প্যাথেটিক এক্সপ্রেশন দিলেন যে তার যেন মিসেস স্যাপলেটনকে দেখে খুব সিম্প্যাথি হচ্ছে, যে ইস বেচারার ওপরে এই ট্র্যাজিক ইনসিডেন্টের প্রভাব এতটাই পড়েছে যে তিনি যেন পুরো পাগলের সমান হয়েছেন। এটা ভেবেই যে তার উপরে খুব দয়া হচ্ছে, মানে মিসেস স্যাপলেটনের ওপরে মিস্টার ফাম্পটন নাটেল খুব দয়া হচ্ছে, এই লুকটা তিনি তার ভাইজির দিকে দিলেন। দ্য চাইল্ড ওয়াজ স্টেয়ারিং আউট থ্রু দ্য ওপেন উইন্ডো উইথ ডেজড হরর ইন হার আইজ। এবং সেই সময় সেই নিস মানে মিসেস স্যাপলেটনের ভাইজি কি করছিল? সেই সময় সে কিন্তু তাকিয়েছিল কোন দিকে? ওই উইন্ডোর দিকে। স্টেয়ারিং মানে এক দৃষ্টিতে ওই খোলা জানালার বাইরের দিকে তাকিয়েছিল, উইথ ডেজড হরর ইন হার আইজ, এবং তার চোখে মুখে যেন ভয়ঙ্কর ভয়, ভীতি প্রকাশ পাচ্ছিল। তো কি বলেছে দেখো, ইন আ চিল শক অফ নেমলেস ফিয়ার ফাম্পটন সোয়াং রাউন্ড ইন হিজ সিট অ্যান্ড লুকড ইন দ্য সেম ডিরেকশন। বলেছে ইন আ চিল শক অফ নেমলেস ফিয়ার। তো এই যে ঘটনাটা, এই যে পুরো ঘটনাটা উদ্রেক হয়েছে যে মিসেস স্যাপলেটন হঠাৎ করে জানালার বাইরে কাউকে দেখে বলছে এই তো তোমরা ঠিক সময় এসেছো, এবং যে ব্যক্তিগুলো অলরেডি কিনা 3 বছর আগে মৃত ছিল, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। অবশ্যই এটা একটা ভৌতিক সিচুয়েশন। তো সেই মুহূর্তে যখন তিনি ভাইজির দিকে তাকালেন, ভাইজিও
অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে জানালার বাইরে, তার চোখে যেন ভয়ের ছাপ। এই যে একটা ভয়ের পরিবেশ, একেই মিস্টার ফাম্পটন নাটেল নার্ভের রোগী ছিল, তার উপরে এই যে একদম একটা এক্সাইটেড এনভায়রনমেন্ট, ফলে তিনি আরো ভয় পেয়ে যান। অফ নেমলেস ফিয়ার ফাম্পটন swung round in his seat and looked in the same direction. তো বলছে ইন আ চিল শক অফ নেমলেস ফিয়ার, মানে যখন মিসেস স্যাপলেটন বলে যে তার ভাইয়েরা এবং তার হাজবেন্ড ফিরে এসেছে, এবং সেটা শুনে যখন নিস মানে তার ভাইজি ওরকম একটা ভয়ের মতো লুক দেয়, তার চোখগুলো বড় বড় করে জানালার দিকে তাকিয়ে থাকে, তো এই যে একটা ভীতিপদ পরিবেশ, সেই পরিবেশে যেন একটা অজানা ভয় ফাম্পটন নাটেলের মনের মধ্যে ছিল। এবং সে সোয়াং রাউন্ড, সে ঘুরে পেছন দিকে ঘুরে ইন হিজ সিট, তার যে জায়গাতে বসেছিল সেখান থেকে ঘুরে সে যেদিকে ওর ভাইজি মানে যেদিকে মিসেস স্যাপলেটনের ভাইজি তাকিয়েছিল সে দেখার চেষ্টা করলো সেই দিকে, সেম ডিরেকশন। মানে যখন মিসেস স্যাপলেটন মিস্টার ফাম্পটন নাটেলের পেছনে জানালাটা খোলা ছিল, সে যখন বলে ও তোমরা এসে গিয়েছো, তখন মিস্টার ফাম্পটন নাটেল সোজাসুজি কাকে দেখছে? মিসেস স্যাপলেটনকে, এবং অন্যদিকে দেখছে তার নিস মানে তার ভাইজি ভেরাকে। তো তিনি তখন ভেরার দিকে তাকিয়ে লুক দিচ্ছিলেন, ইস বেচারের কি অবস্থা, এই শোকে তিনি বিহ্বল হয়ে গেছেন। কিন্তু ভেরাকে দেখলেন তিনি সেই সময়, ভেরা যেন জানালাটার দিকে তাকিয়ে আছে চোখ বড় বড় করে ভয় পেয়ে। তাই ভেরা কোন ডিরেকশনে তাকিয়েছিল সেই সেম ডিরেকশনে তিনিও যেন ঘুরে তাকালেন, এটাই এখানে বলা হয়েছে। আজ তাহলে এতদূর পর্যন্তই। আশা করি এতদূর পর্যন্ত কারো কোথাও বুঝতে অসুবিধা হয়নি। ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি, কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এর পরের অংশটা থাকছে পরের ভিডিওতে।